আমরা 2026 সালের এক্সামিনেশনের জন্য আমরা রেগুলার ক্লাস শুরু করেছিলাম। প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কর্তৃত্বের শৃঙ্খল বা স্কেলার চেইন। হ্যালো স্টুডেন্টস, আমি মনোজিৎ, কমার্সের স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা 2026 সালের এক্সামিনেশনের জন্য আমরা রেগুলার ক্লাস শুরু করেছিলাম। ক্লাস 12 সেমিস্টার 3 বিজনেস সাবজেক্টের প্রথম একটা ক্লাসের মধ্যে প্রথম চ্যাপ্টারটি আমরা কমপ্লিট করেছি, আর আজকে আমরা করতে চলেছি আমাদের সেকেন্ড চ্যাপ্টার অফ সেমিস্টার 3 ক্লাস 12 ফর আওয়ার 2026 এক্সামিনেশন। আমাদের দ্বিতীয় যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে ব্যবস্থাপনার নীতিসমূহ বা প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। অর্থাৎ আমরা যে ব্যবস্থাপনা করতে চলেছি এবং ভবিষ্যতে আমরা একজন গুড ম্যানেজার হতে চাই, এবং সেই গুড ম্যানেজার হতে গেলে আমার সেই ম্যানেজমেন্টের কি কি নীতি, কি কি প্রিন্সিপালস ফলো করা উচিত যাতে আমরা একজন গুড ব্যবস্থাপক হতে পারি এবং বিজনেসে খুব ভালোভাবে সবকিছুকে ম্যানেজ করতে পারি এবং বিজনেসের গ্রোথ অনেক বেশি ফাস্ট হয় এবং অনেক ভালোভাবে বিজনেস গ্রো করতে পারে। তাই সবার আগে আমরা দেখব যে এই নীতিগুলি কেমন হওয়া উচিত, তার নেচার গুলো কেমন হওয়া উচিত, অর্থাৎ ব্যবস্থাপনার নীতির প্রকৃতি বা নেচার অফ প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। প্রথমত হচ্ছে সর্বজনীনতা বা ইউনিভার্সালিটি। তার মানে হচ্ছে ব্যবস্থাপনার নীতি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, কারবার, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল কলেজ হসপিটাল সেনাবাহিনী, সমস্ত জায়গায় ব্যবস্থাপনা দরকার, সমস্ত জায়গায় ম্যানেজমেন্ট দরকার। প্রত্যেক ব্যবস্থাপনার মূল কাজ হলো সে যে বিজনেসকে কন্ট্রোল করছে, সে বিজনেসকে পরিচালনা করছে বা যে কাজকে পরিচালনা করছে, সেখানে যারা কাজ করছে সেই সমস্ত মানুষদেরকে, সেই সমস্ত এমপ্লয়ীদেরকে, সেই সমস্ত মানব সম্পদ এবং সমস্ত সম্পদের কাম্য ব্যবহার এবং সেগুলোকে কাম্য বা সঠিক ব্যবহার করে সঠিক ফললাভ করা। তাই বলা হচ্ছে যেহেতু ব্যবস্থাপনা সর্ব জায়গায় ছড়িয়ে রয়েছে, তাই ব্যবস্থাপনার নীতিগুলি এমন ভাবে করা উচিত যাতে সবাই সেটাকে ইউজ করতে পারে, সবার জন্য সমানভাবে সেটাকে ইউজ করা যেতে পারে, ইমপ্লিকেশন করা যেতে পারে। তাই প্রথম ব্যবস্থাপনার প্রিন্সিপালের প্রকৃতি কেমন হওয়া উচিত? সর্বজনীন বা ইউনিভার্সালিটি। তার মানে কি সবাই ইউজ করতে পারবে এমন ভাবে আমার রুলস বানাতে হবে। এরপর গতিশীলতা বা ডাইনামিজম। গতিশীলতা বা ডাইনামিজম কথার অর্থ হচ্ছে ব্যবসা যত গ্রো করছে, দিন যত যাচ্ছে, আজ থেকে 10 বছর আগে ব্যবসার ধরন একরকমের ছিল, আজকের দিনে ব্যবসার ধরন একরকমের। আজ থেকে 15-20 বছর আগে অনলাইন বলে কিছু হতো না, আর আজকের দিনে সবকিছু অনলাইনে ব্যবসা হয়, সবকিছু অনলাইনে অর্ডার দিলেই পাওয়া যায়। তাহলে ব্যবসা যেমন ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, তার নীতিগুলো ধীরে ধীরে চেঞ্জ হতে হবে। অর্থাৎ একই ধরনের নীতি সব সময় চালালে চলবে না, পরিবর্তনের সাথে সাথে তাকেও পরিবর্তিত হতে হবে। এটাকেই বলা হয় গতিশীলতা বা ডাইনামিজম। এরপর মানবিক আচরণ বা হিউম্যান বিহেভিয়ার। হিউম্যান বিহেভিয়ার কাকে বলে? ব্যবস্থাপনার প্রথম কাজই হচ্ছে ব্যবসা বাণিজ্যে বা কোনো প্রতিষ্ঠানে যে সমস্ত এমপ্লয়িরা, যে সমস্ত মানুষরা কাজ করছে তাদেরকে কন্ট্রোল করা, তাদেরকে পরিচালনা করা। তাই মানসিক আচরণ বা মানবিক আচরণ, একটা মানুষ কিভাবে কাজ করে, একটা মানুষের কিভাবে কাজের যোগ্যতা বাড়তে পারে। ধরো একজন এমপ্লয় খুব ভালো কাজ করছে, তাকে যদি আমি স্যালারিটা বাড়িয়ে দিই তাহলে সে আরো ভালো কাজ করবে। এটা তার মানসিক অবস্থা, অর্থাৎ এটা হিউম্যান নেচার যে কোনো ব্যক্তি যখন ভালো কিছু করছে তাকে উপহার বা তাকে সম্মান দিলে সে সেই কাজে আরো বেশি মোটিভেটেড হয়। তাই বলা হচ্ছে ব্যবস্থাপনার নীতিগুলো এমন হওয়া উচিত যে নীতিগুলো যখন বানানো হবে তখন হিউম্যান বিহেভিয়ার, মানুষের আচরণের দিকটা তাকে মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে প্রিন্সিপাল গুলো বানাতে হবে। তারপরে নমনীয় বা ফ্লেক্সিবল। ব্যবস্থাপনার নীতিগুলি কখনোই ফিক্সড হলে চলবে না, পরিবর্তনের সাথে সাথে, সময়ের সাথে সাথে, সিচুয়েশনের সাথে সাথে সেগুলোকে আমার দক্ষতা অনুযায়ী আমি সেগুলোকে পালন করব। তাই বলা হচ্ছে প্রতিষ্ঠানের প্রয়োজন পরিস্থিতি অনুসারে ব্যবস্থাপনা নীতি প্রয়োগ করা হয়ে থাকে। কোনো দুটি প্রয়োজন বা পরিস্থিতি হুবহু এক হয় না। অর্থাৎ মনে করো আমার বন্ধুও ম্যানেজার, সে অন্য একটা কোম্পানিতে ম্যানেজার, তার বিজনেসে যে রুলটা বেশি গুরুত্বপূর্ণ হবে সেই রুলটা আমার বিজনেসের জন্য গুরুত্বপূর্ণ নাও হতে পারে। তাই বলা হচ্ছে ব্যবস্থাপনার নীতিগুলো ফিক্সড হলে চলবে না যে সবাইকে পালন করতেই হবে। ব্যবস্থাপনার নীতিগুলো নমনীয় বা ফ্লেক্সিবল হতে হবে, যে আমার সিচুয়েশন অনুযায়ী, আমার কাজের ধরন অনুযায়ী সেগুলোকে আমার মতো করে ইমপ্লিকেশন করব। এরপর কার্যকারণ সম্পর্ক বা কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ। অর্থাৎ বলা হচ্ছে ব্যবস্থাপনার নীতি কোন কাজ করা হবে
এবং সেই কাজ করলে কি ফল লাভ হবে, কি রেজাল্ট হবে, এই দুটোর মধ্যে সম্পর্কের কথা মাথায় রেখেই নীতিগুলোকে বানাতে হবে। তাই বলা হচ্ছে কারণ এবং তার কাজ, এই দুটোর মধ্যে সম্পর্ক বজায় রাখতে হবে। তাহলে এই যে পয়েন্টগুলো আমরা দেখলাম, সর্বজনীনতা বা ইউনিভার্সালিটি, গতিশীলতা বা ডাইনামিজম, মানবিক আচরণ বা হিউম্যান বিহেভিয়ার, নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি, কার্যকারণ সম্পর্ক বা কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ, এইগুলো হচ্ছে ব্যবস্থাপনা নীতির প্রকৃতি। অর্থাৎ নীতিগুলো এই ধরনের হতে হবে। এরপরে আমরা দেখব ব্যবস্থাপনার নীতির গুরুত্ব। অর্থাৎ একজন ম্যানেজার কেন ব্যবস্থাপনা নীতিগুলো পড়বে, কেন ব্যবস্থাপনা নীতিগুলো পড়লে তার বিজনেসে কি কি হেল্প হবে, তার ম্যানেজমেন্টে পরিচালনায় কি কি হেল্প হবে। তাহলে চলো, সিগনিফিকেন্স অফ প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। প্রথমত, দক্ষতা বৃদ্ধি। অর্থাৎ আমি একজন ম্যানেজার, আমি যদি প্রিন্সিপালস গুলো আগে থেকে পড়ে থাকি, তাহলে আমার নলেজ বাড়বে এবং আমি জানতে পারবো যে কোন সিচুয়েশনে কিভাবে আমার আচরণ করা উচিত, কিভাবে জিনিসগুলোকে ম্যানেজ করা উচিত। তাই আমার দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে। এরপর, ব্যবস্থাপকদের প্রশিক্ষণ বা ট্রেন ম্যানেজার্স। আমি অ্যাজ আ ম্যানেজার যদি ব্যবস্থাপক নীতিগুলো পড়ে থাকি, তাহলে সমস্ত সিচুয়েশনের সমস্ত নীতিগুলো পড়ে নিয়েছি এবং আমি কি হলাম, এডুকেটেড হলাম, আমি কি হলাম, ট্রেন্ড হলাম। যারা জানে না, যে সমস্ত ম্যানেজাররা প্রিন্সিপালস গুলো, তারা কোনো একটা সিচুয়েশন হলে তারা সেগুলো ভাববে যে কিভাবে করবে, কিন্তু আমি যেহেতু প্রিন্সিপালস গুলো পড়ে রেখেছি, তাই আমি জানি কোন সিচুয়েশনে আমার কেমন ভাবে সেগুলোকে ম্যানেজ করা উচিত। তাই আমার প্রশিক্ষণে সাহায্য করবে। এরপর, সামাজিক উদ্দেশ্য পূরণ, অ্যাটেইন সোশ্যাল গোলস। ব্যবস্থাপনা নীতি ব্যবস্থাপকদের শেখায় কিভাবে মানবিক সম্পদ বা সমস্ত এমপ্লয়ীদেরকে কিভাবে ম্যানেজ করতে হয়, ও ভৌত সম্পদ অর্থাৎ যে সমস্ত মেশিনস রয়েছে, যে সমস্ত অ্যাসেটস রয়েছে, যে সমস্ত গুডস রয়েছে, সেই সমস্ত জিনিসগুলোকে কাজে লাগিয়ে কিভাবে সফলতা আনা যায়। মানুষ, যন্ত্র, সম্পদ, অর্থ, তার দক্ষতা এবং উৎকৃষ্ট রূপে ব্যবহার করা যাবে, তার উপর ব্যবস্থাপকদের সাফল্য নির্ভর করে। এবং ব্যবস্থাপকরা যত ভালোভাবে ব্যবস্থাপনা করবে, যত ভাবে বিজনেসটাকে ম্যানেজ করবে, যত ভালো বিজনেসটা গ্রো করবে, তত কি হবে, সামাজিক দায়িত্ব পালনে আমি কন্ট্রিবিউশন করছি। কারণ বিজনেস গ্রো করলে সেই জিনিসের ডিমান্ড বাড়বে, তত বেশি এমপ্লয়ি চাকরি পাবে, তত বেশি সমাজের উন্নতি ঘটবে। এরপর, কারবারি উদ্দেশ্য পূরণ বা অ্যাটেইন বিজনেস গোলস। সমাজের উদ্দেশ্য পূরণ তো দেখলাম, এর সাথে সাথে বিজনেসের উদ্দেশ্য কি হবে। আমি যে একটা বিজনেস করছি ওনার, আমার বিজনেসের মূল লক্ষ্য কি, বিজনেসটাকে ভালোভাবে পরিচালনা করা, বিজনেসটাকে গ্রো করা এবং বিজনেস আরো বড় অর্থাৎ আরো প্রফিট কামানো। অর্থাৎ বিজনেসের যাই গোল থাকুক না কেন, সেটা প্রফিট মেকিং হতে পারে, সেটা অন্য যে কোনো গোল হতে পারে, সেই সমস্ত লক্ষ্য পূরণ করতে সাহায্য করবে হচ্ছে আমার প্রিন্সিপালস গুলো। এরপর, ব্যবস্থাপকদের আচরণবিধি পর্যালোচনা। অর্থাৎ আমি যদি প্রিন্সিপালস গুলো ভালোভাবে আলোচনা করে আগে থেকেই বুঝে থাকি, তাহলে বিজনেসের মধ্যে খারাপ সিচুয়েশন হোক, বিজনেসের মধ্যে ভালো সিচুয়েশন হোক, প্রত্যেকটা সময় আমি অ্যাজ এ ম্যানেজার কিভাবে আচরণ করব, সেটাও আমার শিক্ষা অর্জন হবে, সেটাও আমি আগে থেকেই জেনে থাকবো এবং সেই অনুযায়ী আমি আচরণ করব। তাহলে আমরা জানতে পারলাম ব্যবস্থাপনার নীতিগুলো কেমন প্রকৃতির হওয়া উচিত। সেকেন্ড, আমরা জানতে পারলাম ব্যবস্থাপনার নীতির গুরুত্ব, অর্থাৎ বিজনেসে কেন দরকার ব্যবস্থাপনার নীতি। এরপর, ব্যবস্থাপনার নীতিগুলো দুজন ব্যবস্থাপনাবিদ ব্যবস্থাপনার নীতির বিভিন্ন কথা বলেছেন। একজন হচ্ছে হেনরি ফেওল, যিনি প্রথমবারের জন্য ব্যবস্থাপনার নীতির কথা বলেছিলেন এবং তিনি টোটাল 14টা ব্যবস্থাপনার নীতির কথা বলেছিলেন। তাহলে এই জন্য একে বলা হয় 14 প্রিন্সিপালস অফ ফেওলস ম্যানেজমেন্ট প্রিন্সিপাল বা 14 প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। ওকে। আর একজন হচ্ছে F.W. টেইলর। উনি পরবর্তীকালে আরো কিছু বিজ্ঞানসম্মতভাবে ব্যবস্থাপনার নীতির কথা বলেছেন। অর্থাৎ এই চ্যাপ্টারের মধ্যে আমরা দুটো ইম্পর্টেন্ট ব্যক্তির ব্যবস্থাপনার নীতিগুলো পড়তে চলেছি। একটি হচ্ছে হেনরি ফিওল, তিনি 14টি নীতির কথা বলেছেন, সেগুলো পড়বো এবং উনি প্রথমবার বলেছিলেন এবং এনাকে বলা হয় মডার্ন কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট বা মডার্ন প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। এরপর পরবর্তীকালে বিজ্ঞানসম্মতভাবে F.W. টেইলর বলেছিলেন, তাই ওনাকে বলা হয় সায়েন্টিফিক প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, সায়েন্টিফিক প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট বাই F.W. টেইলর।
সবার আগে আমরা হেনরি ফিয়ল যে নীতিগুলোর কথা বলেছিলেন সেগুলোকে দেখব। তাহলে ব্যবস্থাপনার আধুনিক ধারণা বা মডার্ন কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট। হেনরি ফিয়ল ব্যবস্থাপনার পথপ্রদর্শক হিসাবে 14টি নীতির কথা বলেছেন, সর্বজন নীতি হিসাবে স্বীকৃত, এবং যে নীতিগুলি সবাই যে কোনো দেশে, যে কোনো জায়গায়, যে কোনো বিজনেসে, যে কোনো প্রতিষ্ঠানে সেগুলোকে ব্যবহার করতে পারে। হেনরি ফিয়ল সাংগঠনিক কার্যকলাপকে, অর্থাৎ একটা ব্যবসা বা একটা অর্গানাইজেশনের সমস্ত কাজগুলোকে 6টি ভাগে ভাগ করেছিলেন। প্রথমত প্রযুক্তিগত কার্যাবলী, বাণিজ্যিক কার্যাবলী, আর্থিক কার্যাবলী, নিরাপত্তামূলক কার্যাবলী, হিসাব সংক্রান্ত কার্যাবলী ও ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী। এই 6টা কাজকে পরিচালনা করাই হচ্ছে একটা ম্যানেজমেন্ট বা একটা ম্যানেজারের কাজ। এবার সেই ম্যানেজার বা ম্যানেজমেন্ট করে সঠিকভাবে এই 6টা কাজ তখনই করতে পারবে যখন সে বিভিন্ন সিচুয়েশনে প্রিন্সিপালস গুলোকে জানবে, এবং সেই অনুযায়ী হেনরি ফিয়ল 14টি প্রিন্সিপালস বা 14টি নীতির কথা বলেছেন, যেগুলোকে আমরা জানলে, যেগুলোকে আমরা পড়লে বা যেগুলোকে আমরা ফলো করলে আমরা এই 6টা কার্যাবলী, এই 6টা প্রতিষ্ঠানের কার্যাবলীকে খুব ভালোভাবে পরিচালনা করতে পারবো। তাহলে হেনরি ফিয়লের সেই 14টা প্রিন্সিপালের কথা আমরা এক এক করে জানবো। প্রথমত কর্তৃত্ব ও দায়িত্ব, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। দেখো, কর্তৃত্ব কথার অর্থ হচ্ছে কার কাছে পাওয়ার রয়েছে লোককে দিয়ে কাজ করিয়ে নেওয়ার। একটা বিজনেসের আমি যদি ভাবি, প্রথমে কে থাকে? প্রথমে থাকে হচ্ছে টপ লেভেল ম্যানেজার, তারপরে থাকে মিডল লেভেল ম্যানেজার, তারপরে কি থাকে? লোয়ার লেভেল ম্যানেজার। অর্থাৎ একটা বিজনেসে টপ থেকে নিচের দিকে কর্তৃত্ব প্রবাহিত হয়ে থাকে। অর্থাৎ টপ লেভেলে যারা ওনার রয়েছেন, যারা বোর্ড অফ ডাইরেক্টরস রয়েছেন, তারা কি করে? মিডল লেভেলের ম্যানেজারকে বলে তুমি এই মাসের মধ্যে এই কাজটা করে দাও। মিডল লেভেলের ম্যানেজাররা আবার লোয়ার লেভেলের ম্যানেজার, লাইক আমাদের রয়েছে সুপারভাইজার, তাদেরকে বলে তুমি ওয়ার্কারকে দিয়ে কাজটা করিয়ে নাও। এবং সেই লোয়ার লেভেলের ম্যানেজাররা আদেশ দেয় ওয়ার্কারদেরকে যে তুমি এই কাজটা এই মাসের মধ্যে করে দাও। তাহলে এটাকে বলা হয় পাওয়ার অফ ডুইং ওয়ার্ক বাই আদার পিপল। তার মানে কি বললাম? অথরিটি কথার অর্থ কি? অথরিটি কথার অর্থ হচ্ছে কর্তৃত্ব বা ক্ষমতা, যে আমার কাছে ক্ষমতা রয়েছে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার। এবার দেখো, এই ক্ষমতাটা সব থেকে বেশি কার আছে? একদম টপ লেভেলে যে রয়েছে, সে নিচের লোকেদেরকে নিয়ে কাজ করিয়ে দিচ্ছে, এবং নিচের লোকেদের আবার ক্ষমতা রয়েছে তার নিচের লোকেদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার, আদেশ দেওয়ার, এবং তার নিচে ওয়ার্কাররা কাজ করছে, তাকে দিয়ে সবাই কাজ করাচ্ছে, কিন্তু তার কাছে আর কোনো ক্ষমতা নেই অন্য কাউকে দিয়ে কাজ করানো। তাই বলা যেতে পারে কর্তৃত্ব বা অথরিটি সবসময় টপ থেকে নিচের দিকে প্রবাহিত হয়ে থাকে। আবার উল্টো দিকে দায়িত্ব বা রেসপন্সিবিলিটি সব থেকে বেশি কার? টপ লেভেলের লোকেরা নিজেদেরকে বলে দিয়েছে, তাহলে রেসপন্সিবিলিটি কার উপর চলে এলো? মিডল লেভেলের উপরে। মিডল লেভেলের লোকেরা কাকে বলছে? লোয়ার লেভেলেরকে, তাহলে রেসপন্সিবিলিটি কার উপর চলে এলো? তাদের উপরে। তারা আবার ওয়ার্কারদেরকে বলছে তুমি কাজটা করে দাও, তাহলে কাজটা করার রেসপন্সিবিলিটি কার উপর চলে এলো? ওয়ার্কারদের উপরে। তাহলে অ্যাকচুয়ালি কাজ করার রেসপন্সিবিলিটি হচ্ছে একদম নিম্ন স্তরেরও নিচে যারা ওয়ার্কার রয়েছে তাদের কাজ করার রেসপন্সিবিলিটি, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি যাকে কাজটা করতে হবে। তাই বলতে পারি দেখো, এটা আবার উল্টো দিকে প্রবাহিত হচ্ছে। রেসপন্সিবিলিটি সব থেকে বেশি যারা ওয়ার্কার রয়েছে তাদের, তার উপরে লোয়ার লেভেলের রেসপন্সিবিলিটি, তার উপরে আরেকটু কম রেসপন্সিবিলিটি হচ্ছে আমাদের জন্য মিডল লেভেলে, তার উপরে হচ্ছে টপ লেভেলের ম্যানেজমেন্টের কাজটা করার রেসপন্সিবিলিটি। তাই বলতে পারি কর্তৃত্ব বা পাওয়ার উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয়, কিন্তু রেসপন্সিবিলিটি নিচ থেকে ওপর দিকে প্রবাহিত হয়ে থাকে। এরপর আদেশের একতা বা ইউনিটি অফ কমান্ড কাকে বলে? আদেশের একতা কথার অর্থ হচ্ছে আমি অন্য কাউকে কাজ করাবো। এবার মনে করো মিস্টার এম আর মিস্টার এস দুজন ব্যক্তি রয়েছে, আর ওয়ার্কাররা কাজ করছে। দুজনের কাছে ক্ষমতা রয়েছে লোককে আদেশ দেওয়ার যে তুমি এই কাজটা করো, কিন্তু দুজন ব্যক্তি এসে যদি দুরকম আদেশ দিয়ে থাকে তাহলে ওয়ার্কাররা অ্যাকচুয়ালি কোন কাজটা করবে? সমস্যা তৈরি হবে। তাই বলা উচিত যে দুজন লোক নিজেদের মধ্যে আগে আলোচনা করবে, তারপরে যে কোনো একটা আদেশ দেবে। তাই বলা হচ্ছে আদেশের একতা থাকতে হবে অন্য কাউকে কাজ করাবার। তাই যত লোকই আদেশ দিক না কেন সেই আদেশ যেন একরকমেরই হয় লোকে কাজ করাবার জন্য। এরপরে হচ্ছে নির্দেশের একতা বা ইউনিটি অফ ডাইরেকশন। দেখো, আদেশ আর নির্দেশ দুটোর মধ্যে পার্থক্য কি? আদেশ মানে হচ্ছে তুমি কাজটা করো, আর নির্দেশ মানে হচ্ছে তুমি কাজটা এইভাবে করো। অর্থাৎ আমি বললাম তুমি কালকের মধ্যে এই চ্যাপ্টারটা পড়ে রাখবে, ইট ইজ মাই কমান্ড বা ইট ইজ মাই আদেশ। এবং নির্দেশ কাকে বলবো?
যে তুমি সকালবেলা উঠে এই চ্যাপ্টারটা একবার রিড করলে, তারপরে তুমি একবার লিখে লিখে প্র্যাকটিস করলে, তারপরে তুমি আর একবার রিভিশন করলে। তাই নির্দেশ কথার অর্থ হচ্ছে তুমি কিভাবে কাজ করবে, আর আদেশ কথার অর্থ হচ্ছে আদেশ দেওয়া যে তুমি কাজটা করে দাও। তাই আদেশের যেমন ইউনিটি থাকতে হবে, আদেশের যেমন একতা থাকতে হবে, তেমন সেম ভাবে নির্দেশেরও একতা থাকতে হবে যে তুমি কিভাবে কাজটা করবে। 10জন ব্যক্তি 10 রকম বলে গেল তাতে হবে না, একই রকম বলতে হবে তোমাকে। তাই বলা হচ্ছে নির্দেশেরও একতা থাকা প্রয়োজন। এরপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কর্তৃত্বের শৃঙ্খল বা স্ক্যালার চেইন। স্ক্যালার চেইন থেকে আমাদের কিন্তু এমসিকিউ আসে। দেখো স্ক্যালার চেইন কাকে বলে? স্ক্যালার চেইন বুঝতে গেলে আমাদেরকে আগে একটা গ্রাফ বুঝতে হবে। ধরো মনে করো এখানে মিস্টার এম কাজ করছে, তার নিচে মিস্টার এস কাজ করছে, তার নিচে মিস্টার ডি কাজ করছে। মিস্টার এম এর পাশে এইদিকে আর একটা ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে মিস্টার জে কাজ করছে, তার নিচে মিস্টার ওয়াই কাজ করছে। এইভাবে মিস্টার এম একদম টপে রয়েছে, তার নিচে দুটো ডিপার্টমেন্ট এবং দুটো ডিপার্টমেন্টে আলাদা আলাদা লোক কাজ করছে। স্ক্যালার চেইন কাকে বলে? স্ক্যালার চেইন কথার অর্থ হচ্ছে এই যে শৃঙ্খল, যে কার নিচে কে কাজ করছে, এবং মিস্টার ডি মনে করো কোন একটা ইনফরমেশন মিস্টার এম কে জানাবে। মিস্টার ডি কিন্তু ডাইরেক্টলি মিস্টার এম কে জানাতে পারবে না, কারণ তার ওপরে তার সিনিয়র রয়েছে মিস্টার এস। তাই ডি কে সবার আগে এস কে জানাতে হবে, এস তারপরে এম কে জানাবে। এইভাবে আদেশ বা নির্দেশ ওপর থেকে নিচের দিকে আসছে, অর্থাৎ এম কোনো কিছু জানালে এস কে জানাবে, এস ডি কে জানাবে। আবার ডি যদি এম কে কিছু জানাতে চায়, ডি এস কে জানাবে, এস এম কে জানাবে। এইভাবেই চলতে থাকবে। এইটাকে বলা হয় স্ক্যালার চেইন বা কর্তৃত্বের শৃঙ্খল। অর্থাৎ আমার নিচে কেউ কাজ করছে, তার নিচে কেউ কাজ করছে, তাহলে সে তার সিনিয়রকে জানাবে এবং সে তারপরে তার সিনিয়রকে জানাবে। এই যে শৃঙ্খল, এইটাকে বলা হয় কর্তৃত্বের শৃঙ্খল বা স্ক্যালার চেইন। এইবার স্ক্যালার চেইনে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? মিস্টার ডি মনে করো মিস্টার জে কে কোনো কিছু জানাতে চায়, তাহলে কি করতে হবে? মিস্টার ডি কে আগে এস কে জানাতে হবে, এস এম কে জানাবে, তারপরে এম জে কে জানাবে। তাহলে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু এই সমস্যাটাকে দূর করার জন্য বলা হয়েছে সম লেভেলের, সমজাতীয় ডিপার্টমেন্টের সম লেভেলে যারা কাজ করছে সেই ম্যানেজাররা বা সেই লেভেলের ওয়ার্কাররা নিজেদের মধ্যে আবার আলোচনা করতে পারে, নিজেদের মধ্যে সমস্ত ইনফরমেশন আদান প্রদান করতে পারে। অর্থাৎ ডি তার সমজাতীয় ওয়ার্কার কে রয়েছে মিস্টার ওয়াই, অর্থাৎ ডি একটা ডিপার্টমেন্টের বস, ওয়াই আর একটা ডিপার্টমেন্টের বস, কিন্তু সেম লেভেলে রয়েছে। তাই বলা হচ্ছে ডি ওয়াই কে জানাতে পারবে কোনো কিছু জানাবার হলে, আবার ওয়াই ডি কে কোনো কিছু জানাতে পারবে। দেখো যদি আমি স্ক্যালার চেইন ফলো করতাম, তাহলে যদি ওয়াই কে কিছু জানাতে হয় তাহলে কি সমস্যা হতো? ডি আগে এস কে জানাবে, এস এম কে জানাবে, এম জে কে জানাবে, জে তারপরে ওয়াই কে জানাবে। এটা একটা সমস্যাজনক ব্যাপার। তাই বলা হচ্ছে সেম লেভেলে থাকা ওয়ার্কাররা নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারবে, অর্থাৎ ডি ওয়াই কে কোনো কিছু জানাতে পারবে এবং ওয়াই জানার পরে সে জে কে জানাতে পারবে। তাহলে দেখো ডি এর জে এর কাছে পৌঁছানোটা ইজি হয়ে গেল কিনা। এটাকে বলা হচ্ছে আমাদের গ্যাং প্ল্যাঙ্ক। দেখো গ্যাং প্ল্যাঙ্ক কাকে বলে? জি এ এন জি, গ্যাং, পি এল এ এন কে, গ্যাং প্ল্যাঙ্ক। তাহলে গ্যাং প্ল্যাঙ্ক কাকে বলে? স্ক্যালার চেইন এই সিস্টেমের মধ্যে যখন সম লেভেলে থাকা ওয়ার্কাররা নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারে তাকে বলা হয় গ্যাং প্ল্যাঙ্ক। তাহলে স্ক্যালার চেইন কাকে বলে? একজন তার সিনিয়রকে এরকম ভাবে জানাবে এবং সে তার জুনিয়রকে জানাবে। দিস ইজ কল্ড দ্য স্ক্যালার চেইন। আর স্ক্যালার চেইনের মধ্যে সম লেভেলে থাকা ওয়ার্কাররা নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করলে তাকে বলবো গ্যাং প্ল্যাঙ্ক। চলো এরপর শ্রম বিভাজন বা ডিভিশন অফ লেবার কাকে বলে? হেনরি ফেওয়াল বলছেন একটা প্রতিষ্ঠানের টোটাল যত কাজ রয়েছে সেই কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে দাও এবং এক একটা ভাগের দায়িত্ব এক একজন ওয়ার্কে দিয়ে দাও। তাহলে একজন ওয়ার্কার সেই কাজটা অনেকদিন ধরে করতে 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 সে অভিজ্ঞ হয়ে উঠবে এবং সেই কাজে দক্ষতা সে অর্জন করবে এবং সেই কাজটা আরো ভালোভাবে কাজ করতে পারবে। তাই একে বলা হচ্ছে শ্রম বিভাজন বা ডিভিশন অফ লেবার। এরপরে 6 বা শৃঙ্খলা বা ডিসিপ্লিন। শৃঙ্খলার অর্থ হলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আজ্ঞা বহন এবং আনুগত্য স্বীকার করা। অর্থাৎ সিনিয়র জুনিয়রকে যা বলছে সে সেই কথাটা শুনে কাজ করবে, জুনিয়রের যা প্রবলেম হচ্ছে সেটা সিনিয়রকে বলবে এবং সিনিয়র সেই অনুযায়ী তার সমাধান করবে। অর্থাৎ সবকিছু শৃঙ্খলা বজায় রাখতে হবে, সবাই সবার কথা শুনতে হবে, এটাকেই বলা হয় ডিসিপ্লিন বা শৃঙ্খলা। সামগ্রিক স্বার্থের কাছে ব্যক্তি স্বার্থের নতি স্বীকার। সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট টু জেনারেল ইন্টারেস্ট। তার কথার অর্থ হচ্ছে
একটা বিজনেসে মিস্টার এম কাজ করে, মিস্টার এস কাজ করে, মিস্টার ডি কাজ করে। আমি একজন ম্যানেজার, আমি প্রত্যেককে সমান গুরুত্ব দেব এবং সকলের স্বার্থ রক্ষা করব। আমি কোনো একজন ব্যক্তিকে বলতে পারি না তারই স্যালারি বাড়িয়ে দেব, তাকে বেশি সুবিধা দেব, না। কোনো একজন ব্যক্তির স্বার্থকে বেশি প্রাধান্য দিলে চলবে না। বিজনেসের টোটাল সবাইকে সমান গুরুত্ব দিতে হবে, সমান সবার স্বার্থকে বজায় রাখতে হবে। এরপর পারিশ্রমিক বা রেমিউনারেশন, যে কর্মী যত ভালো কাজ করবে এবং তার কাজের যোগ্যতা অনুযায়ী তাকে পারিশ্রমিকও দিতে হবে, যাতে সে সঠিকভাবে কাজ করতে মোটিভেটেড হয়। তাই এটাকে বলা হচ্ছে পারিশ্রমিক বা রেমিউনারেশন। এরপর কেন্দ্রীকরণ বা সেন্ট্রালাইজেশন। কেন্দ্রীকরণ কথার অর্থ হচ্ছে প্রতিষ্ঠানের সমস্ত কাজকর্ম কোনো একজনের দ্বারা পরিচালিত হবে। কারণ আলাদা আলাদা ব্যক্তি যদি কোনো একজন লোককে কন্ট্রোল করতে থাকে, তাহলে সবার আলাদা আলাদা মত, সবার আলাদা আলাদা ডিসিশন, তাহলে লোকে কি হবে, কোন কাজ করবে না করবে কনফিউশন হয়ে যাবে। তাই বলা হচ্ছে সমস্ত কিছু কেন্দ্রীকরণ করে একজন ব্যক্তি সবাইকে কন্ট্রোল করবে, এটাকেই বলা হয় কেন্দ্রীকরণ বা সেন্ট্রালাইজেশন। এরপরে বিন্যাস বা অর্ডার। প্রতিষ্ঠানের প্রত্যেক ব্যক্তির জন্য নির্দিষ্ট স্থান থাকবে, ব্যক্তিবর্গ সেই অনুসারে অবস্থান করবে এবং বস্তুগত সম্পদের ক্ষেত্রে একটি নীতি কার্যকর হবে। অর্থাৎ বলা হচ্ছে যে সমস্ত ওয়ার্কার বা লেবাররা কাজ করছে বিজনেসে, বা যারাই কাজ করুক না কেন, তাদের একটা সঠিক জায়গা দিতে হবে কাজ করার, তাদের সঠিকভাবে তাকে সবকিছু প্রোভাইড করতে হবে যাতে সে সঠিকভাবে কাজ করতে পারে। এটাকে বলা হয় বিন্যাস বা অর্ডার। দেখা গেল আমি আজকে যেখানে বসে কাজ করছি, কালকে দেখি সেখানে গিয়ে অন্য কেউ বসে রয়েছে, তাহলে আমি অফিসে গিয়ে কোথায় বসে কাজ করব? তাহলে সমস্যা হয়ে যাবে। তাই বলা যায় সঠিক বিন্যাস, সঠিক অর্ডার তৈরি করাটা আগে দরকার। কে কোথায় কি কাজ করবে সেটা আগে থেকে ডিসাইড করা থাকবে এবং সে আসবে সেই কাজটা করবে। এরপর সমতা বা ইকুয়ালিটি। প্রতিষ্ঠানের সমস্ত কর্মীকে সমতার মনোভাবে বিচার করতে হবে। অর্থাৎ একজন ম্যানেজারের উচিত বিজনেসের টোটাল যত লোক কাজ করে সবাইকে তার যোগ্যতা অনুযায়ী সমানভাবে কদর করা, সমানভাবে তাকে দেখভাল করা, সমানভাবে তাকে সমতার সাথে বিচার করা। কাউকে আমি বেশি গুরুত্ব দেব, কাউকে আমি বেশি গুরুত্ব দেব না। অর্থাৎ দেখা গেল কেউ আমার ফেভারিট তাই তাকে বেশি ভালো বলছি, কেউ আমার ফেভারিট নয় তাকে খারাপ বলছি, এমন করলে চলবে না। সবাইকে সমান গুরুত্ব দিতে হবে, তবেই একজন ভালো ম্যানেজার হওয়া যাবে। এরপর কার্যকালের স্থায়িত্ব বা স্টেবিলিটি অফ টেনিওর। একজন লেবার মনে করো কাজে জয়েন করেছে, সে 2 মাস কাজ করলো, বিজনেস ছেড়ে চলে গেল। আবার এক জায়গায় গেল, সে 2 মাস কাজ করলো, ছেড়ে দিয়ে চলে গেল। অর্থাৎ একজন লেবার যদি একটা বিজনেসে বেশি দিন কাজ না করে বারবার ছেড়ে চলে যায়, তাহলে বিজনেসের জন্য কি অসুবিধা হবে? যখনই একজন ব্যক্তি কাজটা শিখে যাবে, সেই কাজটা যখন দক্ষতা অর্জন করবে, সে যদি ছেড়ে চলে যায়, তাহলে আবার যদি অন্য কেউ আসে তাকে আবার কাজ শেখাতে হবে, অনেক বেশি সমস্যা তৈরি হবে। তাই বলা হচ্ছে একজন ম্যানেজারের উচিত একজন লেবার কাজ পাওয়ার পর তাকে মোটিভেট করা, যাতে সে অনেক বছর ধরে বিজনেসে কাজ করে। কারণ সে একবার কাজ শিখে গেছে, তাকে বেশি আমাকে বলতে হবে না, সে নিজে থেকেই কাজগুলো করতে থাকবে, কারণ সে কাজটা জানে। তাই বলা হচ্ছে একজন ওয়ার্কার বা একজন কর্মীর কার্যকালের স্থায়িত্ব বাড়ানো একজন ম্যানেজারের দক্ষতা হওয়া উচিত, একজন ম্যানেজারের আগে সেটা দেখা উচিত। উদ্যম বা ইনিশিয়েটিভ। পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে কর্মীরা অধিকার প্রাপ্ত হলে উৎসাহের সঙ্গে কাজ সম্পন্ন করে। ব্যবস্থাপকদের উচিত কর্মীরা যাতে স্বেচ্ছায় উদ্যোগ গ্রহণ করে তার ব্যবস্থা করা। অর্থাৎ ওয়ার্কারদের মোটিভেট করতে হবে, ওয়ার্কারদের উদ্যম তৈরি করতে হবে, ইনিশিয়েটিভ নেওয়ার একটা মোটিভেশন দিতে হবে, যাতে ওয়ার্কাররা নিজে থেকেই ভালোবেসেই কাজগুলো করতে থাকে। এবং এটা দেখাটাও হচ্ছে গিয়ে একটা ম্যানেজারের মেন কাজ। কারণ বারবার আমি কাউকে বলবো কাজ করার জন্য, সে তো আমি বলছি বলে কাজ করছে। কিন্তু একটা ওয়ার্কার কাজ শেখার পরে তার মধ্যে যদি মোটিভেশন তৈরি করতে পারি, তাহলে সে নিজে থেকেই কাজ করবে এবং কাজটা আরো ভালোভাবে হবে, রাইট? এরপর একতাই বল বা টিম স্পিরিট অর এসপিরিট ডি কর্পস। এসপিরিট ডি কর্পস কথার অর্থ হচ্ছে কি একতাই বল। আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম যে একটা কাঠি দেওয়া হয়েছে, সেটা তুমি ইজিলি ভেঙে দিতে পারবে, কিন্তু একসাথে অনেকগুলো কাঠি দেওয়া হলেও তুমি সেটা ভাঙতে পারবে না। তাই বলা হচ্ছে বিজনেসে কোনো একজন ব্যক্তির ওপর বেশি নির্ভর না করে বিজনেসের সমস্ত লোকেদেরকে নিয়ে একটা টিম বানাও এবং সেই টিমের ওপর ডিসাইড করো। তাতে কি সুবিধা হবে? একজন ব্যক্তি যদি একটু খারাপ কাজ করে, অন্য একজন ব্যক্তি সেটা ভালো কাজ করে আমার ওভারঅল উদ্দেশ্য পূরণে সফলতা আনবে। তাই বলা হচ্ছে একতাই বল। এরপরে এর সাথে সাথে আমাদের হেনরি ফিয়লের মডার্ন প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট বা 14 প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টটা আমরা কমপ্লিট করলাম। এরপরে আমাদের রয়েছে টেলারের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বা টেলার সায়েন্টিফিক ম্যানেজমেন্ট।
এফডব্লিউ টেলারের মতে তোমার কর্মীদের দিয়ে তুমি কি কাজ করাতে চাও তা সঠিকভাবে অবগত হওয়া উচিত। অর্থাৎ আমি ম্যানেজার, আমি বিজনেসের এমপ্লয়ীদেরকে দিয়ে কি কাজ করাবো সেটা সবার আগে আমাকে জানতে হবে। সর্বোত্তম ভাবে এবং সর্বনিম্ন ব্যয়ে তারা তা তোমার জন্য করছে কিনা তা দেখাই হলো বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। অর্থাৎ হেন এফ অর্থাৎ এফডব্লিউ টেলার বলছেন ম্যানেজারের উচিত যে কাজটা সে করাতে চায় সেই কাজটা সঠিকভাবে বেস্ট ভাবে সে কিভাবে করাতে পারে, কম খরচায় লোকেদেরকে দিয়ে করাতে পারে, সেই বিষয়টা আগে থেকে আলোচনা করো এবং তারপরে কাজটা করাও। অর্থাৎ বৈজ্ঞানিক ভাবে কাজটা করাও। তাই এনার এফডব্লিউ টেলারের ব্যবস্থাপনা নীতিগুলোকে বলা হয় টেলার সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। এফডব্লিউ টেলার যে সমস্ত নীতিগুলির কথা বলেছেন তার মধ্যে প্রথম নীতিটি হচ্ছে হাতুড়ে পদ্ধতির বদলে বৈজ্ঞানিক পদ্ধতি, সায়েন্টিফিক মেথড নট রুল অফ থাম। অর্থাৎ কথার অর্থ হচ্ছে, ফর এন এক্সাম্পল যদি আমার দেশে যে সমস্ত চাষিরা চাষ করেন তারা এখনো কি করে থাকে, অর্থাৎ দুটো গরু থাকে এবং সেই গরুকে একটা মেশিন দিয়ে আটকানো থাকে এবং সেটা দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে যায়, এটাকে বলা হয় নাঙল দেওয়া। কিন্তু এই জিনিসটা করতে একটা জমি চাষ করতে অনেক সময় লেগে যায়। আবার অনেক সময় দেখা যায় ওয়ার্কাররা যখন ধান কাটে তখন নিজেরাই গিয়ে ধান কাস্তে দিয়ে সেগুলোকে কাটছে। তাহলে একজন ওয়ার্কার যদি নিজে হাতে ধান কাটতে থাকে তাহলে অনেক বেশি সময় লাগবে। তাহলে এইগুলো বলা হয় হাতুড়ে পদ্ধতি বা পুরনো পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতি মানে কি, এখনকার দিনে তুমি ট্রাক্টর বা মেশিন দিয়ে জমি চাষ করো, একটা মেশিন দিয়ে একদিনে দুটো তিনটে জমি চাষ হয়ে যাবে। আবার মেশিন দিয়ে যদি আমি ধানগুলোকে কাটি তাহলে একটা মেশিনে কম সময় বেশি ধান কাটতে পারবো, তাহলে আমার প্রোডাক্টিভিটি বাড়বে। তাই এফডব্লিউ টেলার বলছে উৎপাদন এবং অন্যান্য সকল ক্ষেত্রে পুরনো রীতিনীতিগুলোকে বাদ দিয়ে বিজ্ঞানসম্মত ও আধুনিক পদ্ধতি প্রয়োগ করতে হবে, যাতে আমার সম্পদ তৈরি করার হ্রাস কমে যায় এবং উৎপাদন সব থেকে বেশি পরিমাণে করা যায়, প্রোডাক্টিভিটি বেড়ে যায়। এরপর বিবাদ নয় ঐক্য, হারমোনি নট ডিসকর্ড। অর্থাৎ বলা হচ্ছে একজন ব্যবস্থাপক বিজনেসের বা একজন ওনার বিজনেসের কি চায়, কম টাকা দিয়ে বেশি কাজ করাতে। আবার একজন ওয়ার্কার কি চায়, যে বেশি টাকা নিয়ে কম কাজ করতে। তাহলে দুজনের নীতিগত পার্থক্য রয়েছে। তাহলে ওনার চাইবে কম টাকা দিয়ে বেশি কাজ করাতে, লেবার চাইবে বেশি টাকা নিয়ে কম কাজ করতে। তাই দুজনের মধ্যে কি হবে, বিবাদ তৈরি হয়ে যাবে। তাই এই বিবাদ না বাঁধিয়ে একজন ম্যানেজারের উচিত সঠিকভাবে সবাইকে ভ্যালু দিয়ে আমার উদ্দেশ্য পূরণ করতে হবে, ওনারের উদ্দেশ্য পূরণ করতে হবে, আবার উল্টো দিকে ওয়ার্কারদের উদ্দেশ্য পূরণ করতে হবে। সেই দুটো দিক বজায় রেখে এমন ভাবে ম্যানেজমেন্ট করতে হবে, এমন ভাবে পরিচালনা করতে হবে যাতে দুজনের মধ্যে বিবাদ তৈরি না হয়, দুজনের মধ্যে ঐক্যতা বজায় থাকে। এরপর প্রতিযোগিতার বদলে সহযোগিতা, কোঅপারেশন নট ইন্ডিভিজুয়ালিজম। তার মানে হচ্ছে একটা বিজনেসে যে ওয়ার্কার রয়েছে আবার যে ওনার রয়েছে, দুজনের মধ্যে কোনো রকম এরকম ভাবলে চলবে না যে সে আমার ওয়ার্কার, সে আমার লেবার, আমি বড়, আমি ওনার, আমি যা বলবো তাই করবে, আমি যেখানে যাব ও আমার কথা শুনে চলবে না। ওয়ার্কারদের যেমন উচিত ওনার বা ম্যানেজারের কথা শুনে কাজ করা, আবার ওনারের বা ম্যানেজারেরও উচিত ওয়ার্কার যাতে সঠিকভাবে কাজ করতে পারে, কোনো সমস্যা হলে তার কথাগুলোকে শোনা। তাই ওনারের উচিত লেবারদেরকে কথা শুনে সেই অনুযায়ী ব্যবস্থা করা, আবার লেবারদেরও উচিত যে ওনার বা ম্যানেজারের কথা শুনে সঠিকভাবে কাজ করা যাতে বিজনেস গ্রো করতে পারে। এরপর কর্মীদের সর্বোচ্চ দক্ষতা অনুসারে নির্বাচন এবং উন্নতি সাধন। তাই বলা হচ্ছে তুমি বিজনেসে যখন কাউকে কাজে নেবে তাদের যোগ্যতা এবং দক্ষতা আগে যাচাই করো, কে কত ভালো কাজ করে, কার কি যোগ্যতা রয়েছে, এবং তাকে ভালো পোস্টে রাখো এবং তাকে বেশি স্যালারি দাও। এবং যে কম কাজ করতে পারে, যে কম যোগ্যতা সম্পন্ন, তাকে তুমি কম পোস্টে রাখো। অর্থাৎ বলা হচ্ছে যে যত বেশি দক্ষ তাকে সেইভাবে বড় বড় পোস্টে কাজে রাখো। তাহলে তাতে কি হবে, তার দক্ষতাটা সঠিকভাবে ইউজ হবে, তাকে সঠিক মূল্যায়ন করা হবে। এবং এই কটা বিষয় বলেছিলেন কে, এফডব্লিউ টেলার। তাহলে আমরা এখনো পর্যন্ত হেনরি ফিয়লের 14টা নীতির কথা পড়েছি, আমরা এফডব্লিউ টেলারের 4টি নীতির কথা বলেছি। এরপরে এফডব্লিউ টেলার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কথা বলেছেন যেগুলোকে করলে বিজনেসে আরো বেশি গুড ম্যানেজমেন্ট করাটা সম্ভব। পদ্ধতিগত পরীক্ষা বা মেথডস স্টাডি। এফডব্লিউ টেলার বলছেন কোনো ব্যবসায় যে কাজগুলো করা হবে সেগুলোর জন্য বেস্ট যে পদ্ধতি রয়েছে সেগুলোকে আগে তুমি আলোচনা করো, সেগুলোকে আগে তুমি সমীক্ষা করো। যেমন কাঁচামাল মজুদ ও কাঁচামালের ব্যবহারের দূরত্ব কমাতে হবে। অর্থাৎ মনে করো আমি একটা পেন তৈরি করি, পেন তৈরির জন্য আমার কি লাগে, র মেটেরিয়ালস কি লাগবে, প্লাস্টিক।
তাহলে প্লাস্টিক জায়গায় হলো এমন একটা রুমে রয়েছে, সেই রুমটা অনেক দূরে, যেখানে পেনটা তৈরি হচ্ছে সেই ফ্যাক্টরি থেকে। তাহলে বারবার বারবার প্লাস্টিক ফ্যাক্টরিতে আনতে হবে, প্রোডাকশন হবে, আবার রাখতে যেতে হবে, অনেক বেশি সময় নষ্ট হবে। তাই বলা হচ্ছে কাঁচামাল এবং সেই কাঁচামাল যেখানে ব্যবহার হবে তার দূরত্ব কমাতে হবে, যাতে সময় বাঁচে। এবং এই পদ্ধতিটাকে আমরা ইউজ করলে আমার বিজনেসে আরো বেশি গ্রো করবে, আমার গুড ম্যানেজমেন্ট করতে সুবিধা হবে। এরপর যন্ত্রের ব্যবহার এবং যন্ত্রাংশের ব্যবহার সহজ করতে হবে, অর্থাৎ বিজনেসের মেশিনস গুলোকে এমন সহজ পদ্ধতিতে ডিজাইন করতে হবে, এমন সহজ কিছু মেশিন রাখতে হবে, জটিল পদ্ধতি বানালে চলবে না। কারণ একজন ওয়ার্কার এলো, একটা সুইচ চাপ দিল, মেশিনটা চালু হয়ে গেল। যদি মেশিনটা চালানোর প্রসিডিওর অনেক বেশি জটিল হয়ে থাকে, তাহলে একজন ওয়ার্কারে সেই জটিল প্রসিডিওর বুঝতে বুঝতে বা সেই মেশিন চালাতে অনেক বেশি সময় লাগবে। তাহলে এই সমস্ত বিষয়গুলো আলোচনা করে সঠিক পদ্ধতিকে ডিসাইড করাটাকেই বলা হচ্ছে পদ্ধতিগত সমীক্ষা বা মেথড স্টাডি। এরপর সময় সমীক্ষা বা টাইম স্টাডি বলছে প্রতিটি কাজ ও তার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ সম্পন্ন করার জন্য যে সঠিক সময়ের প্রয়োজন সেটা তুমি আগে পরীক্ষা নিরীক্ষা করে ডিসাইড করো, এবং প্রত্যেকটা ব্যক্তিকে সেই সময়ের মধ্যে কাজটা সম্পন্ন করার জন্য টাইম দাও। যেমন করে আমরা যখন এক্সাম দিতে যাই, প্রত্যেকটা এক্সামের একটা সঠিক টাইম আগে থেকে ডিসাইড করা থাকে। তো এই টাইমটা আমাদের বোর্ড আগে থেকে কিভাবে ডিসাইড করেছে, সে আগে একটা পরীক্ষা নিয়ে দেখেছে যে সাধারণ স্টুডেন্টের নর্মালি কত সময় লাগে এই পরীক্ষাটা কমপ্লিট করতে। তারপরেই কিন্তু বোর্ড আমাদেরকে বলেছে যে এই টাইমের মধ্যে এত নম্বরের পরীক্ষা কমপ্লিট করতে হবে। তাই এটাকে বলা হচ্ছে সময় সমীক্ষা বা টাইম স্টাডি। এরপর সময় সমীক্ষার প্রক্রিয়া কি কি বা প্রসেস অফ টাইম স্টাডি, অর্থাৎ টাইম স্টাডি আমরা কিভাবে করতে পারি। কাজকে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে দাও, সেই কাজ সম্পন্ন করার কর্মীরা সময় কতক্ষণ নিচ্ছে সেই সময় লিপিবদ্ধ করো, গড় কর্মী নির্বাচন করো, অর্থাৎ অ্যাভারেজ কে কত সময় নিয়েছে সেটা ডিসাইড করো, বিরাম ঘড়ি ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ একজন লেবার কাজ করতে করতে কত সময় সে বিশ্রাম নিয়েছে সেই সময়গুলোকেও আলোচনা করো, এবং সেই অনুযায়ী একটা লেবারের কাজ করতে মিনিমাম কত সময় লাগা উচিত সেই সময়টাকে ডিসাইড করো। এরপর গতি সমীক্ষা বা মোশন স্টাডি। টেলার মনে করেন গতি সমীক্ষার উদ্দেশ্য হলো যতদূর সম্ভব কম অঙ্গ সঞ্চালনের মাধ্যমে কাজ করা যেতে পারে। অর্থাৎ বলা হচ্ছে একটা কাজ করতে একজন লেবারকে যদি বারবার বারবার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হয় তাহলে তার সময় নষ্ট হবে। তাই বলা হচ্ছে এমন ভাবে কাজের জন্য জায়গাটা তুমি ডিসাইড করো যে লেবার একই জায়গাতে থেকে তার সমস্ত কাজগুলো করতে পারবে, যাতে বারবার এদিক ওদিক যেয়ে সময় নষ্ট না করতে হয়। এরপর ক্লান্তি সমীক্ষা বা ফাটিগ স্টাডি কাকে বলে। একজন ওয়ার্কার কাজ করতে করতে কিছু সময় পর সে ক্লান্ত হয়ে পড়ে, তাই তাকে কিছু বিশ্রামের সময় দিতে হবে যাতে পরবর্তী কাজগুলো আবার সঠিকভাবে করতে পারে। যেমন করে আমি যদি বলি, আমাদের যখন স্কুলে ক্লাস হয় তখন 4টে কি 5টা ক্লাস প্রথমে হয়ে যায় পরপর, তারপরে আমাদের টিফিন ব্রেক দেয়, তারপরে আবার 2টো কি 3টে ক্লাস হয়। তাহলে এইভাবে ক্লাসটা ডিসাইড করলে আমরা কি হব, আমরা ক্লান্ত হব না, আমাদের ক্লাস করতে মোটিভেশন থাকবে। প্রথম 3টে 4টে ক্লাস করেছি, ক্লান্ত হয়ে গেছি, তারপরে একটু টিফিন ব্রেক দিল আধা ঘন্টা কি 1 ঘন্টার, আমরা খেলাধুলো করলাম, খাওয়া দাওয়া করলাম, মোটিভেটেড হলাম, মাইন্ড ফ্রেশ হলো, তারপরে আবার 3-4 ঘন্টা ক্লাস করলাম। তাহলে এইভাবে ক্লাস করলে আমাদের ক্লান্তিও হবে না, আমাদের কাজটা সঠিকভাবে হবে। এরপরে প্রমিতকরণ বা মান স্থিতিকরণ বা স্ট্যান্ডার্ডাইজেশন। এফডব্লিউ টেলার বলছেন প্রত্যেকটা কাজের আগে গুণগত মান ডিসাইড করতে হবে যে কোন স্ট্যান্ডার্ড কাজ আমার দরকার, এবং সেই অনুযায়ী কাঁচামাল, যন্ত্রপাতি, বিভিন্ন পদ্ধতি, কাজের পরিবেশের মধ্য দিয়ে উৎপাদিত পণ্যের প্রমিতকরণ ত্বরান্বিত হয়ে থাকে। তাই মান নির্ধারণ করার সময়, কোনো কাজের মান নির্ধারণ করার সময় সময় সমীক্ষা, গতি সমীক্ষা, ক্লান্তি সমীক্ষা, অর্থাৎ আগে যেগুলোকে দেখলাম আমরা গতি সমীক্ষা দেখেছি, ফাটিগ স্টাডি দেখেছি, এবং তারপরে আমরা দেখেছিলাম টাইম স্টাডি, মেথড স্টাডি, এই সমস্ত গুলোকে তুমি ইউজ করো, এবং একটা কাজ করতে আমাদের মিনিমাম কত সময় লাগা উচিত বা একটা কাজের কি কি স্ট্যান্ডার্ড থাকা উচিত সেই স্ট্যান্ডার্ড গুলোকে ডিসাইড করো। এবং তাতে কি হবে, আগে থেকে লেবারদেরকে বলবো এত সময়ের মধ্যে এত গুণগত সম্পন্ন কাজ তোমাকে করতে হবে, এতগুলো কাজ তোমাকে করতে হবে। কি কি ধরনের আমাদের স্ট্যান্ডার্ডাইজেশন দরকার, বলছে কাঁচামালের স্ট্যান্ডার্ডাইজেশন দরকার। উপযুক্ত মানের কাঁচামাল ব্যবহার ছাড়া উৎপাদনের উৎকর্ষতা সম্ভব নয়। আমি আমার প্রোডাকশনে যদি খারাপ কাঁচামাল ইউজ করি তাহলে প্রোডাক্টও খারাপ হয়ে যাবে। তাই বলা হচ্ছে সবার আগে কাঁচামালের স্ট্যান্ডার্ডাইজেশন করতে হবে, ভালো কাঁচামাল ব্যবহার করতে হবে। যন্ত্রপাতি উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য পুরাতন যন্ত্রপাতির বদলে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, অর্থাৎ যন্ত্রপাতির স্ট্যান্ডার্ডাইজেশন দরকার।
পদ্ধতি বা মেথড, টেলার মনে করেন উৎপাদন শুরু করার আগে উৎপাদনের পদ্ধতি ও কৌশলগুলো ডিসাইড করা, তার মান নির্ধারণ করা, অর্থাৎ পদ্ধতির স্ট্যান্ডার্ডাইজেশন। তারপরে ওয়ার্কিং এনভায়রনমেন্ট, যে পরিবেশের মধ্যে কাজ করবে একজন ওয়ার্কার, সেখানে সঠিক আলো, সঠিক বাতাস, পানীয় জল, শৌচাগার, বিশ্রামের জায়গা, ক্যান্টিন, এই সমস্ত অ্যাভেলেবেল থাকতে হবে, তবেই একজন লেবার সঠিকভাবে কাজ করতে পারবে, অর্থাৎ কাজের পরিবেশের স্ট্যান্ডার্ডাইজেশন। এরপর এই যে এতগুলো পড়লাম, ম্যানেজমেন্ট কাকে বলে, ম্যানেজমেন্টের গুরুত্ব, ম্যানেজমেন্টের নীতি, এই সমস্ত জিনিসগুলো, এই ম্যানেজমেন্ট কোথায় কোথায় অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়ে থাকে, স্কোপ অফ ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার পরিধি। বলছে ব্যবস্থাপনার কাজ চারটি ভাগে বিভক্ত: অর্থ সংক্রান্ত, উৎপাদন সংক্রান্ত, বিনিময় বা সেলস, আর মানব সম্পদ বা হিউম্যান রিসোর্স। তাই বলা হচ্ছে অর্থ ব্যবস্থাপনা বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। একটা বিজনেসে কত টাকা দরকার, সেই টাকা কোথা থেকে আসবে, কিভাবে ব্যবহার করা হবে, এই অর্থ সংক্রান্ত ম্যানেজ করাকেই বলা হয় আর্থিক ব্যবস্থাপনা বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এরপর উৎপাদন ব্যবস্থাপনা বা প্রোডাকশন ম্যানেজমেন্ট, বিজনেসে কি দিয়ে প্রোডাকশন করা হবে, কি প্রোডাকশন করা হবে, কবে প্রোডাকশন করা হবে, কিভাবে প্রোডাকশন করা হবে, এই সমস্ত কিছুকে ম্যানেজ করাকেই বলা হয় উৎপাদন ব্যবস্থাপনা বা প্রোডাকশন ম্যানেজমেন্ট। বিপণন ব্যবস্থাপনা বা মার্কেটিং ম্যানেজমেন্ট, কোনো জিনিস তৈরি হওয়ার পর সেটা আমি কোন বাজারে বিক্রি করব, কিভাবে বিক্রি করব, আমি নিজের দোকান খুলবো নাকি ঠেলা গাড়িতে বিক্রি করব, কিভাবে বিক্রি করব, এই সমস্ত গুলোকে আলোচনা করাকে বলা হয় বিপণন ব্যবস্থাপনা বা মার্কেটিং ম্যানেজমেন্ট। আর মানব সম্পদ উন্নয়ন বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, আলটিমেটলি বিজনেস চলছে ওয়ার্কারদেরকে দিয়ে, লেবারদেরকে দিয়ে, এমপ্লয়ীদেরকে দিয়ে, অর্থাৎ মানুষদেরকে দিয়ে। তাই মানুষের আচরণ এবং তার উন্নতি ঘটানোটাও ম্যানেজমেন্টের একটা কাজ। তাই বলা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টও হচ্ছে ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ পার্ট। তাহলে এতগুলো জায়গাতে আমরা অ্যাজ এ ম্যানেজার, অ্যাজ এ ম্যানেজমেন্ট আমি কাজ করতে পারি, এবং এর সাথে সাথে আমাদের পুরো চ্যাপ্টারটা 100% কমপ্লিট হলো। তাহলে আমরা সেমিস্টার 3 ক্লাস 12 এর 2026 সালের এক্সামিনেশনের জন্য দুটো ইম্পর্টেন্ট চ্যাপ্টার বিজনেসের কমপ্লিট করেছি, এবং নেক্সট চ্যাপ্টার গুলো আমরা এক এক করে করব। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, আর তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সো থ্যাংক ইউ সো মাচ।